19 শতকের ভারতে যে একটা বিরাট সামাজিক আর সাংস্কৃতিক আলোড়ন চলছিল, মানে যাকে আমরা প্রায় ভারতীয় রেনেসান্স বা নবজাগরণ বলি, আজ আমরা সেটা নিয়েই কথা বলবো। হুম। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে যা এই সময়কার মূল ব্যক্তি আর আন্দোলনগুলোর কথা বলে। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই সংস্কারগুলোর ভেতরের ভাবনা আর তাদের আসল প্রভাবটা বুঝতে। ঠিক। সময়টা ছিল বিরাট ওলটপালটের, বিশেষ করে বলতে গেলে বাংলায়। সমাজ, ধর্ম, মানুষের চিন্তাভাবনা, মানে সব কিছুতেই একটা বদলের ছোঁয়া লাগছিল। হ্যাঁ, আমরা দেখব কিভাবে কিছু অগ্রণী ব্যক্তি আর গোষ্ঠী পুরনো রীতিনীতির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আর নতুন যুগের দিকে এগোচ্ছিলেন। আর এই পুরো ব্যাপারটার কেন্দ্রে যদি কাউকে রাখতেই হয়, তিনি রাজা রামমোহন রায়, তাই না? যাকে তো ভারতীয় নবজাগরণের জনকই বলা হয়। একদম। ভাবা যায়, এতগুলো ভাষা জানতেন, সংস্কৃত, ফার্সি, আরবি থেকে শুরু করে ইংরেজি, ল্যাটিন, গ্রিক, হিব্রু পর্যন্ত। সত্যি অবাক করার মতো। অবশ্যই। আর এই জ্ঞানটাই তাকে সাহায্য করেছিল প্রাচ্য আর পাশ্চাত্যের ভাবনাকে মেলাতে। একদিকে তিনি যেমন সতীদাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ, জাতিভেদের মতো ভয়ঙ্কর সব সামাজিক প্রথার বিরুদ্ধে লড়েছেন, হ্যাঁ, তেমনি আবার ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন। বিশেষ করে ওই সতীদাহ প্রথার বিরুদ্ধে তার লড়াইটা তো একটা বিরাট ব্যাপার। লর্ড উইলিয়াম বেন্টিংকে রাজি করিয়ে 1829 সালে আইন পাশ করানো, এটা তো সহজ ছিল না। একেবারেই না। এত গভীরে গেঁথে থাকা একটা প্রথাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। আর শুধু সমাজ সংস্কার নয়, শিক্ষার প্রসারেও তার অবদান দেখুন। হ্যাঁ, ঠিক। আধুনিক পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব তিনি বুঝেছিলেন। হিন্দু কলেজ, মানে এখন যেটা প্রেসিডেন্সি, সেটা তৈরিতে সাহায্য করেছেন। নিজের খরচে ইংরেজি স্কুল চালিয়েছেন। আবার বেদান্ত কলেজও খুলেছেন। হ্যাঁ, যেখানে ভারতীয় বিদ্যার সাথে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান মেলানোর চেষ্টা হয়েছে। আর দেখুন, মাতৃভাষায় জ্ঞানচর্চার উপরও জোর দিয়েছিলেন তিনি। আর ধর্মের ক্ষেত্রে তিনি তো একেশ্বরবাদের কথা বলেছেন, তাই না? বেদ, উপনিষদের যুক্তি দিয়ে। ঠিক। আর শুধু তাই নয়, সেগুলো বাংলায় অনুবাদও করেছেন, যাতে সাধারণ মানুষ বোঝে। 1828 সালে তৈরি করলেন আত্মীয় সভা, যা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হল। একদম। এই ব্রাহ্ম সমাজ যুক্তিবাদ আর বেদের দর্শনের উপর দাঁড়িয়েছিল। মূর্তিপূজা, জাতিভেদ, সতীদাহের মতো প্রথার বিরোধিতা করে মানুষের মর্যাদার কথা বলেছে। বলতে গেলে এটাই ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রথম স্ফুলিঙ্গ। রবীন্দ্রনাথের কথাটা খুব সত্যি লাগে এখানে, যে রামমোহনই আধুনিক যুগের তাৎপর্যটা পুরোপুরি বুঝেছিলেন। ঠিক। রামমোহনের পর ব্রাহ্ম সমাজের হাল ধরলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। হ্যাঁ, তার সময়ই ব্রাহ্ম সমাজ একটা আলাদা ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী হিসেবে আরও সংগঠিত হয়। তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন 1839 সালে। আর তত্ত্ববোধিনী পত্রিকাও তো ছিল। হ্যাঁ, বাংলা ভাষায় ভারতের অতীত নিয়ে চর্চার জন্য। বিধবা বিবাহ, নারী শিক্ষার মতো বিষয়গুলোতে এই সমাজ খুব জোরদার সমর্থন জুগিয়েছিল। একই সময়ে বাংলায় আর একটা ঝড় উঠেছিল, ইয়াং বেঙ্গল মুভমেন্ট। হিন্দু কলেজের সেই তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তারা ছিলেন ভীষণ যুক্তিবাদী। পুরনো সব রীতিনীতিকে প্রশ্ন করতেন, চ্যালেঞ্জ করতেন। পাশ্চাত্য শিক্ষা, সমাজ সংস্কারের পক্ষে কথা বলতেন। বলা যেতে পারে আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের ভিতটা কিন্তু এরাই তৈরি করেছিলেন অনেকটা। তা বলা যায়। আচ্ছা, বাংলা যখন এই আলোড়নে উত্তাল, তখন উত্তর ভারতেও তো হিন্দু ধর্ম সংস্কারের একটা চেষ্টা চলছিল। আর্য সমাজ। হ্যাঁ, দয়ানন্দ সরস্বতী নেতৃত্বে। তিনি গুজরাটের মানুষ ছিলেন। তিনি কিসের উপর জোর দিয়েছিলেন? দয়ানন্দ মূলত মূর্তি পূজার বিরোধী ছিলেন আর জোর দিয়েছিলেন বেদের ওপর। তার স্লোগানই ছিল বেদে ফিরে যাও। তার ধারণা ছিল বেদেই সব জ্ঞান আছে। হ্যাঁ, তিনি মনে করতেন বেদেই ঈশ্বর প্রদত্ত জ্ঞান রয়েছে, আর সেখানে অস্পৃশ্যতা বা বাল্যবিবাহের হতো কুপ্রথার কোনো স্থান নেই। তিনি শুদ্ধি আন্দোলনও শুরু করেছিলেন, তাই না? ঠিক। যারা হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম নিয়েছিল তাদের ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া। তার লেখা সত্যার্থ প্রকাশ খুব গুরুত্বপূর্ণ একটা বই। আর আর্য সমাজ প্রতিষ্ঠা? ওটা 1875 সালে বোম্বাইতে। শিক্ষা, সমাজ সংস্কারে এদের বিরাট ভূমিকা ছিল, বিশেষ করে উত্তর ভারতে। ডিএভি স্কুল, গুরুকুল, এগুলো তো আর্য সমাজেরই অবদান। জাতীয়তাবাদী ভাবনা জাগাতেও সাহায্য করেছিল এই আন্দোলন। এদিকে বাংলায় আরেকজন অসাধারণ মানুষ ছিলেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস।
দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী। প্রথাগত শিক্ষা হয়তো ছিল না, কিন্তু তার কথাই ছিল গভীর জ্ঞান আর অন্যরকম এক আধ্যাত্মিক উপলব্ধি। তার সবচেয়ে বিখ্যাত কথাটা কি? যত মত তত পথ, মানে সব ধর্মই আসলে একই ঈশ্বরের কাছে পৌঁছানোর ভিন্ন ভিন্ন রাস্তা। তিনি বলতেন, মানুষের সেবাই ঈশ্বরের সেবা, কারণ মানুষ তো পৃথিবীতে ঈশ্বরেরই রূপ। আর তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ সেই বার্তাটাই তো ছড়িয়ে দিলেন দেশে বিদেশে। একদম। নরেন্দ্রনাথ দত্ত, পরের স্বামী বিবেকানন্দ। কলকাতায় জন্ম, স্কটিশ চার্চ কলেজের ছাত্র। পাশ্চাত্য দর্শন নিয়ে পড়াশোনা। রামকৃষ্ণের সাথে দেখা হওয়ার পর তার জীবনটাই বদলে যায়। তিনি রামকৃষ্ণের ভাবনার সাথে আধুনিক যুক্তিবাদ মেলালেন। হ্যাঁ, তিনি রামকৃষ্ণের বার্তাটা সমসাময়িক ভারতীয় সমাজের উপযোগী করে তুললেন। সকল ধর্মের ঐক্যের কথা বললেন, জাতিভেদ, ধর্মীয় আচার অনুষ্ঠান, কুসংস্কারের নিন্দা করলেন, আর হিন্দু দর্শনের গভীর জ্ঞান নিয়ে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। শিকাগোর সেই বিশ্বধর্ম মহাসভা 1893, তার বক্তৃতা তো ইতিহাস। অবশ্যই। তিনি ভারতের যুব সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন, আত্মবিশ্বাসী হতে বলেছিলেন। এরপর আসা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। 1913 সালে সাহিত্যে নোবেল পেলেন, প্রথম অ-ইউরোপীয় হিসেবে। হ্যাঁ, তিনি শুধু কবি নন, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে আর বিশ্বের সংস্কৃতিকে ভারতের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা এনর্ম, বিশাল। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা সবেতেই তার অবদান। ঠিক, ভারতীয় শিল্পের পুনর্গঠনে তিনি সাহায্য করেছেন। তিনি একই সাথে মানবতাবাদী, বিশ্বজনীন, আবার জাতীয়তাবাদীও ছিলেন। আর বাংলা গদ্যের যে ধ্রুপদী রীতি ছিল, তার বদলে কথ্য ভাষা, মানে মুখের ভাষার কাছাকাছি নিয়ে এলেন লেখাকে। এবার একটু মুসলিম সমাজের সংস্কার আন্দোলনের দিকে তাকানো যাক। এটা একটু দিল্লিতে শুরু হয়েছিল, তাই না? হ্যাঁ, আসলে পাশ্চাত্য শিক্ষা নিয়ে একটা প্রাথমিক ভীতি বা দ্বিধা ছিল যে এটা হয়তো তাদের ধর্মকে বিপন্ন করবে। প্রথম দিকের প্রচেষ্টা কোনটা ছিল? নবাব আব্দুল লতিফের মোহাম্মেডান লিটারেরি সোসাইটি 1863 সালে। এটা আধুনিক শিক্ষার প্রসারের একটা চেষ্টা ছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল আলিগড় আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন সৈয়দ আহমেদ খান। একদম। তিনি 1817 সালে জন্মেছিলেন। তিনি বুঝেছিলেন যে মুসলিমদের ব্রিটিশ শাসনের সাথে মানিয়ে নিতে হবে, তাই তিনি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ আর সরকারি চাকরি নেওয়ার উপর খুব জোর দেন। তিনি সায়েন্টিফিক সোসাইটিও তো প্রতিষ্ঠা করেন। 1862 সালে বিজ্ঞান বিষয়ক লেখা ইংরেজি থেকে উর্দুতে অনুবাদের জন্য একটা ইংরেজি উর্দু পত্রিকাও শুরু করেন। আর তার সবচেয়ে বড় কাজ তো আলিগড় কলেজ প্রতিষ্ঠা। ঠিক, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যা পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হয়। এটা ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ। সামাজিক সংস্কারক হিসেবেও তিনি পর্দাপ্রথা, বহুবিবাহ, মুসলিম বিবাহ বিচ্ছেদ ব্যবস্থার এগুলোর কুফল নিয়ে কথা বলেছেন। তিনি কোরআনের যুক্তিবাদী ব্যাখ্যার ওপর জোর দিয়েছিলেন। হ্যাঁ, তবে রাজনৈতিকভাবে তিনি একটু অন্য পথে হেঁটেছিলেন। তিনি মনে করতেন ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতার মাধ্যমেই মুসলিমদের স্বার্থ রক্ষা হবে। তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যকলাপে মুসলিমদের যোগ দেওয়ার তিনি বিরোধিতা করেন। আচ্ছা, আর শিখ বা পার্সিদের মধ্যে কি হচ্ছিল? শিখদের মধ্যে বাবা দয়াল দাস নিরাকর ঈশ্বরের কথা বলেন। পরে 19 শতকের শেষে গুরুদ্বারগুলোর ব্যবস্থাপনা যে দুর্নীতি ঢুকেছিল, তার সংস্কারের জন্য আকালি আন্দোলন শুরু হয়। আর পার্সিরা? পার্সিদের মধ্যে 1851 সালে পার্সি রিলিজিয়াস রিফর্ম অ্যাসোসিয়েশন তৈরি হয়। তারাও ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে প্রচার চালায়। এই সময়ে নারীদের ভূমিকা কেমন ছিল? কয়েকজন নারী সংস্কারকও তো এগিয়ে এসেছিলেন। হ্যাঁ, যদিও নারী শিক্ষায় ব্রিটিশ সরকারের উদ্যোগ খুব সীমিত ছিল, তবে 19 শতকের শেষের দিকে কয়েকজন নারী সমাজ সংস্কারের প্রয়োজনীয়তাটা বুঝেছিলেন, যেমন পণ্ডিতা রমাবাঈ। তিনি তো বিদেশে পড়াশোনা করেছিলেন। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইংল্যান্ডে। তিনি ভারতীয় নারীদের প্রতি যে অসম আচরণ করা হতো তা নিয়ে লিখেছেন। পুনেতে আর্য মহিলা সভা প্রতিষ্ঠা করেন আর দুস্থ বিধবাদের সাহায্যের জন্য সারদা সদন খোলেন। আরেকজন গুরুত্বপূর্ণ নাম সরোজিনী নাইডু। অবশ্যই, তিনি তো প্রখ্যাত কবি ছিলেন, আবার সমাজকর্মীও। তার কবিতায় দেশপ্রেমের কথা থাকত। হ্যাঁ, জনগণকে জাতীয়তাবাদের প্রেরণায় উদ্বুদ্ধ করতেন। তিনি নারীদের ভোটাধিকারের পক্ষে ছিলেন, দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন, আর নিখিল ভারত মহিলা সম্মেলন প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। একটা বিষয় কিন্তু খুব লক্ষ্য করার মতো। এই সময়ের প্রায় সব সংস্কারকই নিজেদের ভাবনা ছড়ানোর জন্য
নিজস্ব পত্রিকা বা সংবাদপত্রের সাহায্য নিয়েছিলেন। একদম ঠিক পয়েন্ট। এই পত্রিকা আর সংবাদপত্রগুলোই তখন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের দাবিগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠেছিল। এগুলো ছিল একরকম পরিবর্তনের বাহন। তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে ১৯ শতকের ভারত জুড়ে একটা বিরাট পরিবর্তনের স্রোত বইছিল। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন অঞ্চলে মানুষ নিজেদের মতো করে আধুনিকতা, সামাজিক ন্যায় বিচার আর একটা নতুন পরিচয়ের খোঁজ চালাচ্ছিল। ঠিক তাই, বাংলা ভাষার আধুনিকীকরণ, ভারতের ক্লাসিক্যাল যুগের পুনরাবিষ্কার, ধর্মনিরপেক্ষ প্রগতির ধারণা, এগুলো কিন্তু এই সময়েরই বৈশিষ্ট্য। মূল সুরটা ছিল ঐতিহ্যকে প্রশ্ন করা, পাশ্চাত্য ও মাতৃভাষা শিক্ষাকে গ্রহণ করা, ধর্মীয় মতবাদ নিয়ে নতুন করে ভাবা এবং জাতীয়তাবাদের প্রাথমিক উন্মেষ। এই যে বাইরের প্রভাব মানে পাশ্চাত্য শিক্ষা, সেটা গ্রহণ করা আর নিজেদের ঐতিহ্যকে নতুন করে চেনা বা সংস্কার করার মধ্যে যে একটা টানা পড়েছে। হ্যাঁ, সেই টানাপোড়েনটা কিন্তু আজও প্রাসঙ্গিক, তাই না? কিভাবে আমরা অতীতকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগোব, বাইরের ভালোটা নেব, আবার নিজেদের শিকড়টাও ধরে রাখব, এই ভাবনাটা কিন্তু থেকেই যায়।